আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য বাংলা সেকেন্ড পেপার ক্লাস নিয়ে। এতদিন আমরা চিঠি অংশটা পড়েছি, রচনা পড়েছি, এখন আসলে আমরা একটু ব্যাকরণের দিকে যাই। বাকি আছে আমাদের ব্যাকরণ অংশগুলোই। তো ব্যাকরণ অংশে তোমাদের অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত তোমাদের আছে পরীক্ষাতে। তো আমরা চলো আজকে অধ্যায় 1 এবং 2 দেখব। হ্যাঁ, তোমাদেরকে ব্যাকরণ অংশের জন্য যেটা শিখতে হবে, তোমাদের অনুশীলনীটা দেখো। অনুশীলনীতে দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের শিখতে হবে। এখন কথা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত অনেকগুলো অধ্যায়, 7টা অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন। এতগুলো প্রশ্ন কিভাবে শিখবে সেই সুবিধাতে আমি তোমাদের জন্য এখানে কিছু কিছু প্রশ্ন লিখে দিচ্ছি। এখানে যা লিখে দিচ্ছি এই প্রশ্নগুলো শিখলেই হবে, তোমাদের এর বাইরে প্রশ্ন শিখতে হবে না। তো আমরা কি কি প্রশ্ন শিখবো সেগুলো একটু দেখি। অধ্যায় 1 থেকে ভাষা কাকে বলে, অনুশীলনীতেই আছে, তোমাদের অনুশীলনী থেকেই আমি দিয়েছি তোমাদের অনুশীলনী। দেখো 2 নম্বর প্রশ্ন ভাষা কাকে বলে। এরপরে হচ্ছে গিয়ে বাংলা ভাষা কাকে বলে, 7 নম্বর প্রশ্ন। এছাড়া আছে মাতৃভাষা কাকে বলে, 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর হচ্ছে 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার বৈশিষ্ট্যগুলো কি, সেটা হচ্ছে এই যে ভাষার বৈশিষ্ট্যগুলো কি। তাহলে আমাদের এই কয়টা প্রশ্ন অধ্যায় 1 থেকে শিখতে হবে। তো চলো আমরা তাহলে প্রশ্নগুলো আগে একটা একটা দেখে নিই। ভাষা কাকে বলে, প্রথম প্রশ্নটা হচ্ছে ভাষা কাকে বলে। ভাষা বলতে আমরা কি বোঝাই? দেখো, মানুষ মননশীল জীব, সে মনে মনে ভাবে এবং তার ভাবনা অন্যের কাছে প্রকাশ করে। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত, পা, চোখ প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইশারা করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি মনোভাব প্রকাশ করতে পারে, ইশারার সাহায্যে ততটা পারে না। তাই মানুষ ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। ভাব বিনিময়ের প্রধান ও সহজ মাধ্যম হলো ভাষা। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। এই তো গেল ভাষা কি। এখন হচ্ছে ভাষা কাকে বলে। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশের জন্য মুখ দিয়ে যেসব অর্থবোধক, কথাটা খেয়াল করবে, অর্থবোধক আওয়াজ করে তাকে ভাষা বলে। তাহলে আমরা কি বুঝছি যে, এখন দেখো তাহলে আমরা বুঝতে পারছি যে ভাষা কাকে বলছে। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশের জন্য মুখ দিয়ে, যেমন এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, ভাষা কাকে বলে বোঝানোর জন্য আমি যে কথাগুলো বলছি তার মাধ্যমে তোমরা বোঝার চেষ্টা করছো ভাষা কাকে বলে। তাহলে সেই জিনিসটাই আমরা এখন করি। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে যেসব অর্থবোধক আওয়াজ করে তাকে ভাষা বলে। অথবা এটা শিখতে পারো যে বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যেটা আছে সেটাও লিখতে পারো যে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নামই ভাষা। ডক্টর সুকুমার সেনের মতে মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধ্বনি সমষ্টি ভাষা। এখানে অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা যে কোনো একটা সংজ্ঞা শিখবে, যেহেতু এগুলো অল্প কথায় উত্তর, তোমরা একটা সংজ্ঞার উত্তর লিখলেই হবে, তাই যে কোনো একটা তোমরা লিখবে। এরপরের প্রশ্নটা কি, বাংলা ভাষা কাকে বলে। পরবর্তী পৃষ্ঠাতে আসো, বাংলা ভাষা কাকে বলে। বাঙালি জনসমাজ যে ভাষায় কথা বলে, মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। অথবা বাঙালি জনগোষ্ঠী যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। এছাড়া আছে কি, দেখো মাতৃভাষা কাকে বলে। একেবারে নিচের দিকে দেখো, মানব শিশু জন্মের পর তার মায়ের কাছ থেকে প্রথম যে ভাষা শেখে তাই হচ্ছে মাতৃভাষা। আরেকটা প্রশ্ন দিয়েছে ভাষার বৈশিষ্ট্য সমূহ। ভাষার বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, দেখো প্রথম পৃষ্ঠায় নিচের দিকে আছে, দেখো ভাষার বৈশিষ্ট্য সমূহ। এগুলোই ভাষা ভাব প্রকাশের প্রধান বাহন। ভাষা অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করেছে। ভাষা বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট ও অর্থবোধক ধ্বনি। ভাষা ছাড়া মানুষ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না। ভাষা তার নিজস্ব ক্ষেত্রে স্বাধীন ও গতিশীল। তো তোমাদের প্রথম অধ্যায় থেকে তাহলে এই 4টা প্রশ্ন শিখবে। ভাষা কাকে বলে, বাংলা ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্যসমূহ কি।
এরপরে আসো অধ্যায় 2। অধ্যায় 2টা কি? বাংলা ভাষা রীতি, কথ্য, চলিত ও সাধুরীতি। আমরা প্রথমে দেখি বাংলা ভাষার রূপ। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অন্য অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুরের বা রংপুরের লোকের কাছে খুবই সহজবোধ্য নয়। বাংলা ভাষার রূপ। বাংলা ভাষার রূপ দুটি, কথ্য বা মৌখিক এবং লেখ্য বা লৈখিক ভাষা। এখানে দেখো একটা চার্ট আছে, খুব সুন্দর করে দিয়েছে। বাংলা ভাষা কথ্য বা মৌখিক, লেখ্য বা লৈখিক। এখন দেখো মৌখিক ভাষা আবার কিরকম? আঞ্চলিক কথ্য ভাষা, প্রমিত কথ্য ভাষা। প্রমিত কথ্য ভাষা কোনগুলো? যেগুলো আমরা বইয়ের ভাষায় ব্যবহার করছি, সংবাদপত্রের ভাষা, সংবাদ মাধ্যমের ভাষা, সেটা হচ্ছে প্রমিত কথ্য ভাষা। আর লেখ্য ভাষার মধ্যে আছে সাধু ভাষা ও চলিত ভাষা। এখন চলো আমরা দেখি তাহলে অধ্যায় 2 থেকে আমরা কি কি প্রশ্ন শিখব। বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি? এই প্রশ্নটা আমরা এখানেই পেয়ে গেছি। বাংলা ভাষার দুটি রূপ, একটা হচ্ছে কথ্য মৌখিক ভাষা, লেখ্য বা লৈখিক ভাষা আরেকটা। তো তোমরা যদি এই চার্টটা তুলে দাও, এই চার্টটা তুলে দিলেই হবে যে বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি, সেটা এই চার্টটা তুলে দিলেই হবে। এরপর হচ্ছে কথ্য ভাষা কাকে বলে। আমরা আসছি, এখানে দেখো কথ্য বা মৌখিক ভাষায় দেওয়া আছে। কথ্য শব্দটি এসেছে কথা বলা থেকে, অর্থাৎ যে ভাষায় আমরা সবসময় কথা বলি তাকে কথ্য বা মৌখিক ভাষা বলে। কথ্য বা মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আঞ্চলিক কথ্য ভাষা, প্রমিত কথ্য ভাষা। এখন এখানে আঞ্চলিক আর প্রমিত কথ্য ভাষার সংজ্ঞাগুলো দেওয়া আছে। তোমাদের জন্য আমি বলছি, আঞ্চলিকটা তো তোমরা বুঝেছোই যে যে অঞ্চলের ভাষা সেটা। প্রমিতটা হচ্ছে, প্রমিত কথ্য ভাষা অর্থ হলো ভাষার পরিমার্জিত রূপ। কথ্য ভাষা যদি পরিমার্জিত হয়ে সবার কাছে গ্রহণযোগ্য যে রূপ লাভ করেছে তাকে বলা হয় প্রমিত কথ্য ভাষা। যেটা তোমাদেরকে বললাম যে আমরা যে ভাষায় পড়াচ্ছি, বই খাতার ভাষা, সংবাদ মাধ্যমের ভাষা, সংবাদপত্রের ভাষা, এগুলো হচ্ছে প্রমিত কথ্য ভাষা। এরপরে কি আছে দেখো, লেখ্য ভাষা কয়টি ও কি কি? লেখ্য ভাষা কয়টি? তোমরা দেখো চার্টেই আছে। লেখ্য ভাষা হচ্ছে সাধু ও চলিত। তাহলে আমরা দেখে ফেলি। লেখ্য ভাষা হচ্ছে এই যেখানে দেওয়া আছে, লেখ্য ভাষাকে দুভাগে ভাগ করা হয়েছে, সাধু ও চলিত ভাষা। তো প্রথমে দেখি সাধু ভাষা। এইটুকু লিখলেই হবে যে লেখ্য ভাষার দুইটি, এক হচ্ছে সাধু আর এক হচ্ছে চলিত, এতটুকু লিখলেই হবে। এরপরে দেখো কি আছে, সাধু ভাষার বৈশিষ্ট্য লেখো। সাধু ভাষার বৈশিষ্ট্য লেখো। এখন সাধু ভাষার বৈশিষ্ট্য কি কি তোমরা দেখো পৃষ্ঠা নাম্বার 11তে আছে। এই যেখানে সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। সাধু ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষা পুরনো বৈশিষ্ট্যের অধিকারী। সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী নয়। আমরা তাহলে এর আগে একটু দেখি সাধু ভাষা কাকে বলে। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণ রূপে বর্তমানে থাকে তাকে সাধু ভাষা বলে। যেমন তাহারা ফুটবল খেলিতেছে। আমরা কি এ ভাষায় কথা বলি? আমরা কিন্তু এ ভাষায় কথা বলি না। আমরা বললে কি বলি? তারা ফুটবল খেলছে। আমরা লেখার সময়ও এভাবে লিখি, কখনো এভাবে কিন্তু লিখিনি যে উহারা ভাত খাইতেছে, তাহাদের কথা শুনিয়াছি, এভাবে আমরা কখনো বলি না। সেজন্য বলছে যে সাধু ভাষার কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের উপযোগী নয়। তো তোমরা অবশ্যই সাধু ভাষার বৈশিষ্ট্যগুলো শিখবে। তো তোমাদের অধ্যায় 1 থেকে 4টা প্রশ্ন, অধ্যায় 2 থেকে 4টা, এই 4টা মোট 8টা প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে। এগুলো HW করতে হবে না, এগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যেহেতু তোমাদের পরীক্ষায় ব্যাকরণ অংশ থেকে সংক্ষেপে উত্তর দিতে হবে। তো এছাড়া তোমাদের জন্য আরেকটা জিনিস বলে রাখছি যে তোমাদের যে সিলেবাস অনুযায়ী 1 থেকে 7 এর মধ্যে অধ্যায় 3 ও 4, অধ্যায় 3 ও 4 আমি বাদ দিয়েছি তোমাদের জন্য। অধ্যায় 3 ও 4 তোমাদের জন্য বাদ দিয়েছি। তোমরা এই দুটো অধ্যায় পড়তে হবে না, এই দুটি অধ্যায়ের প্রশ্নগুলো শিখতে হবে না। এই দুটি অধ্যায় সম্পূর্ণ প্রথম সাময়িকের সিলেবাস থেকে আপাতত বাদ, পরে তোমরা পড়ে নিবে। এখানে তেমন কিছু নেই। আমরা কেন বাদ দিয়েছি একটু দেখি।
চলো এখানে তৃতীয় অধ্যায়ে কি আছে? তৃতীয় অধ্যায়ে আছে হচ্ছে পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য। এখানে তেমন কিছু নেই, পশু পাখির কিছু ডাক আছে এবং মানুষের ভাষার সাথে তাদের পার্থক্য কি, তারা বিভিন্ন তাদের একটা নির্দিষ্ট ডাক ছাড়া আর কিছু বলতে পারে না, কিন্তু মানুষ মুখের ভাষায় কথাগুলো বুঝিয়ে বলতে পারে, এই জিনিসটা। আর ভাষার নৈপুণ্য অর্জন, এখানে হচ্ছে ভাষা শোনা, ভাষা বলা এবং ভাষা পড়া, ভাষা লেখা। এখানে হচ্ছে জাস্ট কিভাবে আমরা ভাষাটাকে সুন্দর করতে পারবো সে বিষয়ে জানা, এখানে আর কিছু নেই, কিছু কৌশল আছে এগুলোই। তো এগুলো হচ্ছে আমরা যত জানবো যত পড়বো ততই আমরা উন্নত করতে পারবো, এটার জন্য আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। তাই আপাতত এই দুটো বিষয় তোমাদের সিলেবাসের জন্য আমি বাদ দিয়েছি, পরে তোমরা পরীক্ষার পরে বিষয়গুলো একটু পড়ে নিও। তো ঠিক আছে, তাহলে তোমাদের আজকে কোনো HW থাকছে না, তোমাদের পড়া থাকছে অধ্যায় 1 এবং 2 এর প্রশ্নগুলো, চারটা মোট 8টা প্রশ্ন। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।